গেছি হ্যাঁ আমাকে ভাইরাল করা দরকার নেই আমি শ্যাডোর নিচে থাকতে পছন্দ করি শ্যাডোর নিচে বুঝেন যদি ছাউনের মধ্যে অন্ধকার থাকলে শ্যাডোটা ওই জায়গা আমার কেউ দেখবে না সো ওই শ্যাডোর নিচে থাকতে পছন্দ করি রাদার ভাইরাল করা দরকার নেই সো ওই জন্য বলে যে টেকনিক আমার ভিডিও করবেন না হোয়াটএভার উই স্পিক যে আলোচনা হচ্ছে কাদের জন্য এটা একমাত্র আমাদের বুদ্ধি রাইট এটা কি কাস্টমারকে জানানো দরকার রাইট সো প্রসপেক্টিং যে পাঁচজনকে প্রসপেক্টিং করতে পাঁচজনের প্রসপেক্টিং করার পরে একটা পলিসি অর্থ ছিল বাট হয় না সো সামহার কিছু একটা সমস্যা আমার হচ্ছে কারণ আইডিয়ালি পাঁচজনকে প্রসপেক্টিং করে প্রপার ওয়ে অ্যাপ্রোচ করলে একটা সেল হওয়ার কথা রাইট সেটা হচ্ছে না আপনাদের এই গ্রুপটা you are doing the main thing but final যে আউটকামটা সেটা আপনাদের where is the problem এটা আপনাদের সমস্যা রাইট সো এটার কেন্দ্রবিন্দু কোথায় সেটা আমি আগে কুমিল্লা কাজ করতাম আমি জানি না আপনারা জানেন ঢাকা ইস্টে যারা আছে তারা জানার কথা আমি আগে কুমিল্লা নরমালি লোক কুমিল্লা তো আছে এই জায়গায় ও ম্যাডাম আর নাই কেউ আপনিও হ্যাঁ কোন জায়গায় কুমিল্লা দেবিতা আচ্ছা ম্যাডাম আপনি কই দাকশা আমি হচ্ছে ইন্ডিয়ান কোচ নাম শুনছেন আমাদের দেশের ভাষায় বলে আইল্যান্ড কোচ হ্যাঁ সো আমি আগে আমার বাবা হচ্ছে খেলিকা দাদা আমাদের পিছনে হ্যাঁ সো আমি আগে বৃহস্পতিবার চলে আসতাম বাসায় যেহেতু আমার ওয়াইফ বাচ্চারা এখানে আমার এখানে লোকাল সো সকালবেলা আবার শনিবার সন্ধ্যায় অথবা রবিবার সকালে রওনা দিতাম অফিসের দিকে বাসে করে তা আমার পাশে একদিন এক ভদ্রলোক বসে আমিও অফিসের ড্রেসেই রবিবার সকালে উনিও বাসে উঠছে আমার পাশে একটা খালি ছিল টিকাডুলি আছে এখানে ওই ফ্লাইওভার ওঠার আগে ওইখান থেকে উঠলাম উনিও বসলো আমি একই ইয়েতে পাশাপাশি উনাকেও দেখতেছি এরকম অফিসিয়াল সেটআপে তো পাশে বসে একটা হাই হ্যালো হয় না হাই হ্যালো করতে 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 জানলাম যে সে হচ্ছে ইসলাম ব্যাংকের ম্যানেজার ইসলাম ব্যাংকের ম্যানেজার তারপর তার কাছ থেকে আমি কার্ডটা নিয়েছি আমার কার্ডটা দিয়েছে যে আমি একটা কাজ করি একটা ট্রেনার সো আপনারা কি জানেন এটাও কিন্তু যদি আমি ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট হইতাম এটা একটা পার্সপেক্টিভ হচ্ছে হোয়াট ওয়াজ মাই নেক্সট উনাকে আমি অফিসে দাওয়াত দিছি আমাদের ওখানে যে স্টেশন হেড ছিল কুমেশ মাহফুজ স্যার উনি কি চেনেন বোধহয় হ্যাঁ কুমেশ মাহফুজ স্যার হি ওয়াজ দা স্টেশন হেড তো উনাকে বললাম পরে আমি একদিন বললাম যে আমাদের অফিসে একটু আসলেন চাটা খাইলেন তারপরে ওনার সাথে আমাদের একটা রিলেশনশিপ হয়ে গেছে আর দেখা গেছে যে অফিসের পরে যেহেতু আমরা এইখানে অফিসের পরে কোনো কিছুই নাই এই জায়গায় কোনো ওই কর্পোরেট স্ট্রাকচারটার সাথে আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল ওইটা দিয়ে শুরু তারপর ইসলাম ব্যাংকের আরো অনেকের সাথে পরিচয় হয়েছে গ্রামীণফোনের সাথে পরিচয় হয়েছে ইতি বাঙালিকের সাথে পরিচয় হয়েছে এইটাও কিন্তু প্রসপেক্টিং ছিল জানেন যদি আমি ফাইন্যান্সিয়াল অ্যাসেট হতাম তাহলে কি করতাম আমি তার ইনফরমেশন আমার এই জায়গায় দিয়ে দিতাম নেক্সট কি হইতো নেক্সট হচ্ছে যে পরবর্তী মাসে অথবা পরবর্তী সপ্তাহে তার সাথে আরেকবার একটু হাই হ্যালো করা যদি ফাইন্যান্সিয়াল অ্যাসেট হইতাম তাইলে এটা আরেকটা হাই হ্যালো করে পলিসি অন করে আমাদের কাস্টমারে পরিণত করার অ্যাপ্রোচটা করা সো ওই জায়গায় আপনাদের সমস্যা আমার কাছে মনে হচ্ছে যে আপনারা প্রসপেক্টিং করতেছেন ঠিকই কিন্তু নেক্সট অ্যাপ্রোচ বা নেক্সট কথাগুলো কি হবে বা কিভাবে হবে সেটা আমরা ঠিকমতো করছি না এখানে ইমপ্রুভমেন্টের জায়গা আমাদের আছে এই সেম টাইপের ঘটনা আরেকজনেরও হয়েছে এটা হচ্ছে যে এক ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট তার মাকে নিয়ে ঢাকায় আসছে ডাক্তার দেখাইতে কুমিল্লা যাইতেছে তো মহিলা এক জায়গায় বসছে আর ওই ফাইন্যান্সিয়াল আছে আরেকটা ভদ্রলোকের পাশে বসছে ওই পাশে আমার থেকে হাই হ্যালো করতে করতে জানলো যে উনিও একটা ব্যাংকের ম্যানেজার ছিল ব্রাঞ্চ ম্যানেজার আর কি ওইখান থেকে পরিচিত হওয়ার পর থেকে তারপরে বলছে যে স্যার আমি ওনার কাছে ওই জায়গায় পরিচয় হয়েছে নেক্সট 3 মাসে উনি এবং ওনার মাধ্যমে আমি 30 লাখ টাকার পলিসি ক্লোজ করছি তো তাহলে প্রসপেক্টিংটা
প্রতি ক্ষণে ক্ষণে করতে হবে। ক্ষণে ক্ষণে হচ্ছে কি, আমি বললাম না আমার বাসা খিলগাঁও, তারপর আমাদের পিছনে। সো ওই জায়গায় একজন ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট থাকে, আমার বাসা পাশ অলমোস্ট। এখানে খন্দকার এজেন্সি কেউ আছে? নাই কেউ। 853 খন্দকার এজেন্সি লোকটা ওই জায়গায় ভাড়া থাকে। আপনারা দেখছেন কি শুক্রবারে জুমার নামাজের পরে পুরুষ ভদ্রলোক যারা আছে এখানে, তারা দেখবেন যে জুমার নামাজের পরে কিন্তু জুমার নামাজ শেষ করে সবাই ভাড়া চলে যান। মসজিদের পাশে ফ্যান্ডেল নিয়ে দাঁড়ায়, ফলমূল সবজি টবজি এটা সেটা বিক্রি করে, তারপর ওই জায়গায় গ্যাদারিং হয়। আবার তাদের বদভ্যাস আছে, তারা কিন্তু আবার বদভ্যাসের গিটারের জায়গায় যায় নামাজ পড়ে। হ্যাঁ, তো ওই লোকটা ওই জায়গায় দাঁড়াইতো। তার জিজ্ঞেস করছে আপনি এখানে কি করেন? হারুন নাম, আপনার নাম। এই ফ্যাক্টরি হচ্ছে যে খন্দকার এজেন্সির ম্যানেজার, ইউনিট ম্যানেজার হয়েছে এই বছর সে। আমি বললাম আপনি এটা কি করেন দাঁড়ায়? আপনি তো ছিলেন না, আপনি তো ভাড়া থাকেন। বলছে স্যার আমি ইচ্ছা করে দাঁড়াই, ইচ্ছা করেই যা এই লোক মালটা নিতেছে, আমিও যে ইচ্ছা করে 1 কেজি কিনি, আমার বাসায় মালটা আছে। কেন কিনি? ওনার সাথে কনভারসেশন তৈরি করার জন্য আমি কিনতেছি। ওই জায়গা থেকে পরিচয়টা তৈরি করে বলতে স্যার এইখানে দাঁড়ায় থেকে আবার 15 থেকে 16 জনের প্রসপেক্ট আমি অ্যাড করছি এবং 4টা পলিসি ক্লোজ করছি। এই ওই জায়গা থেকেই সূত্রটা তৈরি হয়েছে। তো ক্লোজ করছে কিভাবে? যে বলছে এই জায়গাটা পরিচিত হয়ে গেছে যে আমি এই বাসায় থাকি। আমি মিটার কাজ মিটার একটা মানুষ লাইফ কিসের বিজনেস করে? লাইফ ইন্স্যুরেন্স। বিজনেস কিন্তু আপনারা বুঝে শুনে ঢুকছেন না? না সিরিয়াসলি খুবই কঠিন বিজনেস কিন্তু। হ্যাঁ, বাবু বুঝলি কঠিন বিজনেস না সহজ বিজনেস? সহজ বিজনেস। এই সহজ কে যদি বলছিস না আমি বলছি সহজ সহজ। কাজ করলেও করবি। হ্যাঁ, কাজ করলেও করবি। ওয়াই? একটা একটা উদাহরণ দিয়ে দিই তাহলে বুঝবেন কেন। এই যে আমাদের একটা ঘড়ি দেখছেন না? হ্যাঁ, এই ঘড়িটা দেখতেছেন? এই ঘড়িটা আমি যেটা বুঝতে আমি কিনবো, কারণ এই ঘড়িটা কিন্তু তুলনামূলক যে আমাদের বাচ্চা যারা করতেছে এসিও তা আমি যেটা বুঝছি আপনি পড়ছেন এখন করেন না, এখন স্মার্ট ওয়াচ করতেছেন। আমার স্মার্ট ওয়াচ আছে না। আমি আসি, আমার কথায় আসি। হ্যাঁ, আমি কিন্তু বইয়ের আলোচনা যাব না, আমি আমার কথা থেকে আপনাদের মেসেজ করে দিতে হবে। সো এই ঘড়িটা আমার মাথায় ঘুরতেছিল যে আমার কেসিওর একটা এন্টিক ঘড়ি লাগবে। কেন? বাচ্চা যারা পড়ছে, আমিও একটা পড়বো, স্মৃতি, আবার একটা অ্যান্টিক ভাবও আছে। রাইট, ট্রু। সো সবকিছু মিলে ঘড়িটা আমার কেন দরকার, এই প্রয়োজনটা আমি বুঝছেন কথাটা? যখনই আমি বুঝছি যে এই ঘড়িটা আমার দরকার, তখন কি করছি আমি এই ঘড়িটা কোথায় পাওয়া যায় সেই জায়গাগুলো খুঁজছি। ক্লিয়ার? আমি দেখলাম যে কেসিওর বাংলাদেশে কোনো শোরুম আছে কিনা, দেখলাম যে না। তারপর আমি অনলাইনে নক দিলাম, দেখলাম যে ওদের একটা অনলাইন স্টোর আছে। এখানে নক দিছি, নক দেওয়ার পর অর্ডার করছি ঘড়িটা। ওরা আমাকে ফোন দিছে, ফোন দিয়ে বলছে স্যার আপনি কি ঘড়িটা আসলে নেবেন? আমি বলছি কেন? বলে যে এই ঘড়িটা বর্তমান ঘড়ির যে সাইজ সেই অনুযায়ী আপনার কাছে রেডি সিরিজ ঘড়ি লাগবে, মানে ছোট। তখন আবার ছোট মনে হইতো না, যখন আমার বাচ্চা যারা করতো আর তখন ঘড়ির সাইজ ছিল ছোট। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। আমাকে দেন, দরকার হলে আমার ওয়াইফ আমার সাথে রাতে পড়বে এটাকে। তো পরে দিছে উনি, আপনি কেন নিচ্ছেন এটা? আমি বলছি আমার বাচ্চাটা স্মৃতিটা সাথে রাখতে আর কি। মামাও পরে, এখনো মামাও। তো প্রয়োজনটা আমাকে কেউ কি বুঝাইছে ভিতর থেকে আসছে, রাইট? আপনারা আপনারা এই রুমে যার কাছে যা যা আছে এভরিথিং, ওই জিনিসটা প্রয়োজনটা আপনার ভিতর থেকে আসছে এবং আপনি যা গেছিলেন কিনতে যে আমাকে এই টাইটা দেন, এই কলমটা দেন, এই মোবাইলটা দেন, ওই আংটিটা দেন, এই চশমাটা দেন, এই শার্টটা দেন, তাই না? প্রয়োজনটা আপনার ফিল হয়েছে যে আমাকে এই চুরিটা দেন। কিন্তু আপনি যেই প্রফেশনে আসছেন, এই প্রফেশনের যেই প্রোডাক্ট আপনি সেল করেন, এটা কিন্তু আপনার কাছে কেউ আসে না। হ্যাঁ, দেখা তো ব্যাংকের ডিটেইলস যেটা আছে না, ওইটা তো দেখা যায়, কিন্তু ওই জায়গায়
র‍্যান্ডম কাস্টমার কে যায় বলে যে ভাই আমাকে 5000 টাকা ডিভিস করে দেন, কিন্তু আপনার এজেন্সিতে কেউ কি আসছিল র‍্যান্ডম কাস্টমার আইসা বলছে যে ভাই আমার একটা 5000 টাকার ডিপিএস টাইপের কিছু করে দেন, অথবা আমার সন্তানের জন্য একটা শিক্ষা বিমা করে দেন, বলছে? আপনার কাছে বলছে? আপনি রাখি ফোন করা এটা, বাট আইডিয়ালি নরমালি কাস্টমার আমাদের কাছে, বাই দ্য ওয়ে এটা কিন্তু খারাপ লক্ষণ যদি কাস্টমার আমার কাছে আসে। কেন? কাস্টমার যদি আমার কাছেই আসে তাহলে এজেন্সির দরকার কি এতগুলো লোক? হ্যাঁ এটাই মানে যেভাবে আপনি বলে উঠছে, এই জন্য ইন্স্যুরেন্সকে বলা হয় যে ইন্স্যুরেন্সের বিপরীতমুখী বিক্রয়। বিপরীতমুখী বিক্রয় মানে হচ্ছে যে অন্যান্য সব ক্ষেত্রে ক্রেতা বিক্রেতার কাছে যায়, আমি কিনছি এই ঘড়ি কার কাছে গেছি? বিক্রেতার কাছে, যিনি এটা সেল করেন। একমাত্র ইন্স্যুরেন্সে বিক্রেতা ক্রেতার কাছে যায়। কারণ কি? কারণ হচ্ছে এটা যে আমার দরকার আছে, এটা যে আমার উপকার হইতে পারে, এইটাই আমি জানি না। সো প্রসপেক্টকে অ্যাড করার পরে ডোন্ট থিংক যে এই লোক আপনার কাছে আইসা করবে যে আপনি যে আমার ওইদিন ইনফরমেশন দিছিলেন আমার একটা প্রোডাক্ট, তাহলে কি করতে হবে? আমাকে যেতে হবে, প্রসপেক্টকে অ্যাড করলাম, তার সাথে একটা ফলো আপ কল দিলাম যে স্যার ওই দিন আপনার সাথে পরিচয় হয়েছিল বাসে, অথবা ওই মেলায়, অথবা ওই ফুটবল খেলায়, আপনার কখন কনভিনিয়েন্ট সময় পাবেন না, অথবা এদিকে যাচ্ছিলাম স্যার, আই থট যে আপনি সময়টা ফ্রি হবেন, এই সময়টা আপনার সাথে একটু দেখা করে গেলাম। হ্যাঁ, তো আমি এই জিনিসটা বলতে যাচ্ছি, এই জায়গাটা করতে গেছি কেন? রিলেশনশিপটা বিল্ড আপ করার জন্য। আপনাদের এইখানে যারা আছেন সবচেয়ে পুরাতন কে আছেন? কত বছর ম্যাটলাইফে? 30 25 বছর। বিশাল নতুন কে আছেন? ম্যাডাম রাইট, কত বছর? কয়েক মাস, রাইট? আচ্ছা, আর আপনি? 7 মাস। এই যে ওনারা 7 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 8 মাস, 1 বছর, 2 বছর, এই সময়গুলোতে যে সেলগুলো করতেছে কার কাছে সেল করতেছে? আত্মীয় স্বজন, ফ্রেন্ডস, পরিবারের লোকজন, প্রতিবেশী, এদের কাছে সেল করতেছে। যেখানে যায় আমার পরিচয় দেওয়া লাগে না যে আমি মোহাম্মদ আসিফুর রহমান, আমার খালাতো কাছে কি আমি পরিচয় দিব আমার? হ্যাঁ দেন আমার তো আপনার ভিতরে মেসেজ আছে, সো আমার খালাতো ভাইয়ের কাছে আমার পরিচয় দেওয়ার দরকার না। হ্যাঁ, ওনাকে যা বললাম ভাই এই যে আমি কিছু দুই বিজনেস মাশাআল্লাহ ভালো চলতেছে, আমি তো জব করতেছিলাম, আমি ম্যাটল্যাবে জয়েন করছি, তোমার তো সেভিংস কোনো কিছুই করো না, তুমি আমি ঢুকছি এই উসিলায় মাসে 10,000 টাকা করে আমার কাছে এভাবেই বলি, মাস এই আমার উসিলায় মাসে 10,000 টাকা তোমার সেভিংসটা হলো আমার একটু উপকার হলো, এই আমি আমার যে একটু উপকার হলো এটা আমি ওনার খালাতো ভাই, কিন্তু র‍্যান্ডম কাস্টমারের কাছে কিন্তু এটা বলা যাবে না যে স্যার 10,000 টাকা একটা পলিসি করেন, আপনার উপকার হবে আমার উপকার হবে। লাভ তো আছে বলে আমি ওয়ার্কিং এইখানে, সো এই 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 প্রসেসটাতে প্রথম দিকে আমরা সেল আমাদের ভালো হয়, আমি মোটিভেটেড থাকি, অনেক উৎসাহিত থাকি, অনেক ইনকামও হয়, কারণ প্রথম দিকে আমি যে সেলগুলো করছিলাম সেই সেল আমার খুব কনফিডেন্স, কারণ হচ্ছে যে জায়গায় আমি সেলটা করছি সেখানে আমার পরিচিত বা লাগে না, কারণ আমার খালাতো ভাই বিজনেস করতেছে, কয়টা পরিচিত? 10টা। হ্যাঁ 2 বছরে 2টা 3টা দিছি, কয়টা দিই? হ্যাঁ 2 বছরের মধ্যে আমাদের পরিচিত নেটওয়ার্কটা কি হয়ে গেছে? ফিনিশ। কিন্তু 2 বছরের মধ্যে আমি যে হ্যাবিটটা করি নাই সেগুলো হচ্ছে প্রতিদিন একটা নতুন প্রসপেক্টকে আমার মাই লাইফে অ্যাড করা, প্রতিদিন আমার একজন নতুন প্রসপেক্টকে মাই লাইফে অ্যাড করা। কেন? যাতে আমার প্রসপেক্ট ভান্ডারটা ভারী থাকে এবং এটা একটা হ্যাবিটে পরিণত করা। হ্যাবিটে পরিণত করাটা কেমন? সে ফর এক্সাম্পল নরমালি আমরা দুপুরে কি খাই? ভাত খাই, ভাতে মাছে বাঙালি, রাইট? সো ভাত খাই, আমি যদিও ভাত খাই না, আমি গত 2 বছর ধরে দুপুরে ভাত খাওয়ার বাদ,
আমি খালি শুক্র শনিবারে আপনাদের ভাবির পেঁচালে পাঠায় থাকি, নাহলে মানে না রুটিও খাই, রুটি আর ভাতের ভিতরে দেয়ার ইজ নো ডিফারেন্স। ভেজিটেবলস এন্ড রুটি টোটালি হাই ইনটেক কার্বোহাইড্রেট পাবে। সো যেটা হচ্ছে প্রতিদিন এই রুমে যারা সবাই একটু চেক করে দেখেন, আজকে আপনি ভাত খেলেন না, আপনি ভাতের বদলে প্রতিদিন আপনি এইটুকু করে ভাত খান, আপনি ভাত খেয়ে উদ্যমে আবার শুরু করে দিলেন, কিন্তু আজকে ভাতের বদলে দুইটা বার্গার খেয়েছেন, দুইটা বার্গার, বড় বড় বার্গার। ভাতের যে শক্তি আসার কথা ছিল দুইটা বার্গারে, তার 3 গুণ শক্তি হয়েছে বেশি। বাট 3টা 4টার দিকে আপনার মনে হবে আপনি কি জানি খান, জানেন এটা কি জানি আমি বোধহয় আমার দেওয়া খবর খিদা লাগছে, খিদা কিন্তু এটা পেটের খিদা না, চোখের আর ব্রেনের মনের খিদা, ঠিক আছে? এটা কেন হয়েছে? প্রতিদিনের হ্যাবিট ছিল আমি 2টার সময় একটু হইলো ভাত খাই, আজকে খাই। আমি আপনারা হয়তো জানেন আমি ইউএন থেকে মাস্টার্স করছি একটা, হ্যাঁ ইউনিভার্সিটি পড়ালেখা করছি। আমি যখন মাস্টার্স করছি তখন আমি একটা ছোট একটা জব করতাম। একদিন জব শেষ করে রাতে আমি ট্যাক্সি কল দিছি বাসায় আসবো। বাসায় যখন আসি পাকিস্তানি একটা ড্রাইভার ছিল, তার পাশে আমি বসি। তো ওই লোকটা আমাকে বলতেছে, ডু ইউ স্মোক? জি ইয়েস, বাট হাউ ডু ইউ নো? তুমি কিভাবে বুঝলা? বলে I could tell looking at your face and the way you are moving your right hand. এটা দেখে আমি বুঝতেছি। বলছে তোমার ফেস দেখে আর তুমি যে ডান হাতটা নাড়াচ্ছো, এটা দেখে আমি বুঝতেছি তুমি স্মোক, তোমার এখন স্মোকের কেবি হইতেছে, কিন্তু গাড়ির ভিতরে দিকে করতে পারতেছ না। আমি কিভাবে বুঝলাম? বলে যে ইউ নো যে স্মোকিং করার সময় যে হাতটা এইভাবে মুখে নেই, এইটা একটা হ্যাবিট হয়ে গেছে, তোমার অভ্যাস হয়ে গেছে। এই যে হাতটা মুখে আসতেছে, ভাত খাওয়ার সময় যে এই যে হাতটা এই জায়গায় আনতেছি, এইটা একটা অভ্যাস হয়ে গেছে। লেটস ট্রাই যে ভাত খাওয়া বাদ দিই, আমরা ট্রাই করে দেখি। বলছে খিদা তো আছেই, কিন্তু এই যে হাতটা যে আমি এইভাবে নিতেছি মুখের দিকে, এইটাও তোমার একটা অভ্যাস হয়ে গেছে। স্মোকিং এর ক্ষেত্রে সেম। বলছে তুমি স্মোক করো, আমি বুঝছি তোমার হাত নাড়াই, এই ডান হাতটা নাড়াইতেছো বেশি, কারণ হচ্ছে তুমি যে এই যে হাতটা এখানে নাও, এইটা তুমি করতে পারতেছো না। দিস ইজ ওয়াই ইউ আর, এইটা অন্যভাবে প্রকাশ হইতেছে তোমার হাত খাওয়ার ক্ষেত্রে হচ্ছে যে হাতটা যে আমরা মুখে নেই, মুখের কাছে নেই, এটা ফ্রম 4 বছর 5 বছর থেকে যখন খাওয়া শুরু করছি তখন থেকে আজকে পর্যন্ত তাই কিন্তু হইতেছে। একটা 2টা 3টার দিকে আমরা এই হাতটা মুখের কাছে নিই। সো এই অভ্যাসটা আজকে হয়নি। আজকে কি খাইছি? বার্গার। এইভাবে ধইরা 3 কাপড়ে বার্গার শেষ। 4টার সময় আমার মনে হইছে যে আমি কিছু একটা খাই নাই, কিছু একটা করি নাই। হোয়াট ইজ দিস? আজকে বাকি প্রসপেক্টটা এমন করে রেগুলার করতে হবে, রাতের বেলা মনে হবে আপনাকে কিছু একটা জিনিস করেন, মনে হয় ঠিক মনে হলে ভালো। আজকে প্রতিদিন একটা নতুন প্রসপেক্টে আমার অনবোর্ড করতে হবে, ইয়েতে ইনপুট দিতে হবে। ইনপুট দেওয়ার পরে তারপর যে সেকেন্ড প্রসেসটা এটা হচ্ছে তার সাথে রিলেশনশিপটা একটু বিল্ড আপ করে তাকে অ্যাপ্রোচ করা। অ্যাপ্রোচ করতে যাই প্রথমেই কি আমরা বলতে পারি যে স্যার আপনার একটা প্রোডাক্ট দিয়ে দিই, এডুকেশন পলিসি আছে খুব ভালো স্যার। আরে ভাই এই লোক তো বিয়েই করে না, এডুকেশন পলিসি দিবেন কেমনে ওনাকে? তাইলে কি করতে হবে? ফ্যাক্ট ফাইন্ডিং করতে হবে। ফ্যাক্ট ফাইন্ডিং করে ওনার নিডটা কি সেটা বুঝে সেই অনুযায়ী একটা প্রোডাক্ট তাকে প্রেজেন্ট করতে হবে, রাইট? এখন ফ্যাক্ট ফাইন্ডিং এ আবার 2 ধরনের ফ্যাক্ট আছে, একটা হচ্ছে সফট ফ্যাক্ট আর একটা হচ্ছে হার্ড ফ্যাক্ট। সফট ফ্যাক্ট কোনগুলা? এটা আমি ইজিলি বের করতে পারি যে এই লোকটা দেখে বুঝতেছি কি যে এই লোকটা ম্যারিড কিনা। এটা যদি তাকে জিজ্ঞাসা করি স্যার আপনার ফ্যামিলির কি অবস্থা, কার সাথে থাকেন, বা আপনার ছেলে মেয়ে আছে কিনা। আবার যে কোম্পানি তুমি চাকরি করেন ওনার পজিশন দেখা, যেহেতু ওনার কার্ডটা আমার কাছে আছে, পজিশন দেখে আমি বুঝতে পারতেছি যে ওনার ইনকামটা কেমন হইতে
পারে। এগুলো হচ্ছে সফট ফ্যাক্ট, ইজিলি যেগুলা বের করা যায়। হার্ড ফ্যাক্ট কোনগুলা? হার্ড ফ্যাক্ট হচ্ছে যেগুলা বের করা ডিফিকাল্ট। ধরেন প্রথম উনিতে যেটা অফিসে গেছি, খুব ভদ্রলোক, কিন্তু গতকালকে রাতে উনি ফেসবুকে দেখছেন কোন ইন্স্যুরেন্স কোম্পানি টাকা মেরে হয়ে গেছে। ওইটা দেখে তো এমনিতেই তার মেজাজ গরম আছে। আবার আমি আজকে আসছি ইন্স্যুরেন্স কোম্পানির মনের ভিতরে কিন্তু ওটা খেলতেছে যে কালকে দেখছি আবার আজকে এসে ইন্স্যুরেন্স কোম্পানির লোক, আর আমার ভদ্রতার খাতিরে বলতেছে। তার মানে কি ইন্স্যুরেন্স কোম্পানিটা দেখে ধারণা তার গতকালকে রাতেই গরম হয়ে গেছে। আবার ওনাকে দেখে আমি বুঝতেছি না যে ওনার ভিতরে সেভিং মেন্টালিটি আছে নাকি। আমাকে দেখে বুঝতেছেন না, কিন্তু আমি মেনে নিই। এবং আমার দুইটা বেবি আছে, আমার দুই ছেলে। হ্যাঁ, আপনারা কিন্তু গেস করতে পারবেন যে সেভিং মেন্টালিটি আছে কি না, এটা আমার জানা দরকার। বাচ্চা তো আছে, নেই কিন্তু তাইলে আছে। এই রুমে যারা বাবা অথবা মা, তাদের ফার্স্ট কনসার্ন কি? সন্তান কাজ করতেছেন কেন? তাদের জন্য না, নাহলে তো আমি এখন বাসায় যাবো বইতাম। আমি এই জায়গায় দাঁড়াতে আপনাদের সাথে কথা বলবো কেন? আমার যদি সবকিছু ঠিকঠাক থাকতো, দুইটা সন্তানের ফিউচার যদি সিকিউর হয়ে যেত, তাহলে আমি এখন এই যে সকালবেলা এজেন্সিতে গেছি, আর স্যার বলছেন যে এই হাসিম টিকটক বন্ধ করে চলে আসেন। আমি বললাম যে আমার এজেন্সি আছে, এজেন্সিতে কই থাকবে? এজেন্সি থেকে আইসা আবার এখন এই জায়গায় দাঁড়া দাঁড়া কথা বলছি। তাই না? আবার আপনারাও ফ্যামিলিতে ভাবিদের রাইখা, ভাইরা তো অন্য জায়গায় জব করেন, বাচ্চাদের গুলো রাইখা কিন্তু এই জায়গায় আসছে। কারণ কি? কারণ হচ্ছে যে ওই বাচ্চা তার একটা সুন্দর ভবিষ্যৎ সিকিউর করতে চায়, রাইট? সো ওনাকে দেখে আমি বুঝতেছি না ওনার সেলফ মেন্টালিটি আছে কিনা। বাট একটা জিনিস কিন্তু আমি আগে বের করছি, হি ইজ ম্যারিড, হি হ্যাজ একটা বাচ্চা আছে, তার বয়স হচ্ছে 1 বছর। তাই কিন্তু তাওয়া অলরেডি গরম হয়েছে। হ্যাঁ, তাওয়া গরম বুঝেন? তাওয়া গরম বুঝেন না? হ্যাঁ, তাওয়া গরম হয়েছে। সো তাকে তাহলে প্রপার ওয়েতে অ্যাপ্রোচ করে তার নিডটা আমি বুঝে গেছি। নিডটা বুঝে আমি তাকে একটা প্রপার প্রোডাক্ট অফার করতে পারি। এটা কার সাথে? এটা হচ্ছে যার সাথে আমার আগে থেকে কোনো পরিচয় ছিল না। আমার খালাতো ভাই, আমার খালাতো ভাইয়ের সাথে এত কিছু প্রসেস মেনটেন করার দরকার নেই। বাট যে যে ভুলটা আপনারা করেন, খালাতো ভাই এই জন্য 2 বছরের মধ্যে পলিসি ভাঙবে যে রিটার্ন নাই, এটা বলি। খালাতো ভাই হোক আর নিজের বাপ, নিজের ওয়াইফ হোক, সবার কাছে এই কথাগুলা, পলিসির প্রস এন্ড কনস গুলা বলতে হবে। কেন? সম্পর্ক নষ্ট কি না? এই সম্পর্ক নিয়ে নষ্ট কি না? ভাইয়ের সাথে, বাবার সাথে, মায়ের সাথে, ওয়াইফের সাথে, শ্বশুরের সাথে, শাশুড়ির সাথে। মেক শিওর ইউ আর ফলোইং দ্য প্রপার প্রসেস। হ্যাঁ, যে সব জিনিসগুলা যার কাছে সেল করেন, ইভেন দো ওই লোকটা আপনাকে খুব ভালো করে জানে, স্টিল ইলাস্ট্রেশন সারা সেল না। ইলাস্ট্রেশন সবাই মাইলেজ বিজনেস করে না? মাইলেজ ইলাস্ট্রেশন বের হয় না? ইলাস্ট্রেশন প্রেজেন্ট করতে পারেন কনফিডেন্টলি? ইলাস্ট্রেশন কি কি থাকে জানেন? হ্যাঁ, বয়স থাকে, ফেস অ্যামাউন্ট থাকে, তারপর আপনার বয়স থাকে আমি জানি ভাই, ফেস অ্যামাউন্ট থাকে। বয়স তো আমার কনসার্ন না। জি 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 জি। তারপর একটা প্রজেক্টের ম্যাচুরিটি ভ্যালু এখানে থাকে। হ্যাঁ হ্যাঁ, আর ওটা দেখালে তো স্যার পলিসি হবে না। বলার পরে অস্বীকার, ম্যাডাম আপনি ভালো করে বলছেন, বলার পরে যদি অস্বীকার করে ফেলায়, মেক শিওর এটা আপনি তাকে দেখানোর পাশাপাশি তাকে সেন্ড করছেন। সেন্ড বুঝেন তো? ইদার মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছেন। সো আই হ্যাভ এ রেকর্ড যে আমি আপনাকে এটা পাঠিয়েছিলাম। দিতে পারেন। সো আমার ওই আলোচনা না, আমি আমি আমার এই জায়গায় আসি। সো আমি এটা বলছিলাম, সো এই প্রসেসটা প্রথম বলছি কি, প্রসপেক্টিভটাকে রেগুলার করতে হবে। প্রতিদিন একজন নতুন আনবে এবং সেই অনুযায়ী তার প্রোফাইল অনুযায়ী তাকে একটা প্রপার ওয়েতে অ্যাপ্রোচ করে, তারপর তাকে ফ্যাক্ট ফাইন্ডিং করে চাহিদাটা জেনে তাকে একটা প্রপার প্রোডাক্ট প্রেজেন্ট করা। এটাই তো কাজ। এইটাই। এখন অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে হচ্ছে যে আমরা এই প্রসপেক্টের কাছ থেকে যে সময় নেওয়া অথবা ব্যস্ততা, সেই ক্ষেত্রে আমরা পারি না আসলে এই জিনিসগুলা করতে, এত ব্যস্ততা কাস্টমারের।
আমার ব্যস্ত থাকে কিন্তু কাস্টমারকে নিয়ে, কিন্তু কাস্টমার যদি কিছু থাকে আমার কিছু করার থাকে না। সো এই জায়গায় একটা জিনিস আছে, এই যে এটা পিএনএ, ব্যক্তিগত চাহিদা যাচাই ফর্ম, পার্সোনাল নিড অ্যাসেসমেন্ট ফর্ম। এই ফর্মটা অনেস্টলি বলবেন কেউ কি ইউজ করছেন আগে? এখন করেন না, রাইট? এখনো করেন এটা? আমি বলি, আমি একটু ডিজিটাল এবং নন ডিজিটালের একটু সুবিধা অসুবিধাটা বলি। এখন আমাদের কিন্তু এই পার্সোনাল নিড অ্যাসেসমেন্ট আমাদের ট্যাবেও আছে, মাই লাইফে আছে, কিন্তু সমস্যা হচ্ছে উনার সাথে ওই যে বসুন্ধরা সিটি মার্কেট আছে না, ওই জায়গায় কিছু আমাদের ফাইন্যান্সিয়াল আছে, স্মার্ট ফাইন্যান্সিয়াল আছে, আর কি করতো ওনাদের বিজনেস কার্ড নিয়ে আর পিন শিট নিয়ে দাঁড়াইতো। কাস্টমারকে স্যার শপিং এ যাচ্ছে না, বুঝছি স্যার একটা সার্ভে করতেছে আপনাদের মতো যোগ্য এবং সম্মানিত ব্যক্তিদের জন্য, আই আন্ডারস্ট্যান্ড ইউর বিজনেস, জাস্ট এই কাগজটা আপনাকে দিয়ে আমি আপনার বিজনেস কার্ড, তাহলে এটা ওনাকে দিলাম আর ওনার বিজনেস কার্ডটা নিলাম, তাহলে আমাকে স্যার রেকর্ড আছে কাকে দিছি স্যার, আপনার এখন দেখা দরকার নেই, আপনি আপনার সুবিধা মতো সময়ে এটা দেখে এটা ফিল আপ করেন, আমি আপনাকে বলি জাস্ট ওই আগের পরিচিত কেউ কিছু কিন্তু এটা না, ঠিক আছে? সো পিএনএ শীটে কতগুলো প্রয়োজনের কথা বলা আছে। ধরেন 10 জনকে পিএনএ শীট দিলেন, 10 জন কিন্তু পিএনএ শীটটা ফিল আপ করবে না, কিন্তু সুবিধা হচ্ছে কি যারা ফিল আপ করে তারা পুরোটাই ফিল আপ করে, যারা ফিল আপ করে না তারা একেবারেই ধরে। হ্যাঁ, সো এইখানে 8টা প্রয়োজনের কথা বলা আছে, যেই প্রয়োজনগুলো আমাদের প্রোডাক্টের সাথে সামঞ্জস্যপূর্ণ। হ্যাঁ, যে ধরেন এই জায়গায় যে আপনি কি আমেরিকা ভিজিট করতে চান কি না? আমার কিন্তু ইচ্ছা ছিল আমেরিকা ভিজিট করতে, কারণ কি ওয়ার্ল্ড কাপ, তাই না? ওয়ার্ল্ড কাপ দেখে আবার আমাদের স্টেডিয়ামে, ঠিক আছে, আমি আপনাদের ভাবিকে বললাম যে আমি কিন্তু খেলা দেখতে যাচ্ছি, বলছে আমাদের ভিজিট করতে। আমি বললাম এটা কোন ধরনের কথা, তুমি দুই ছেলে, আমি তো প্লেন ভাড়া দিয়ে নাই, একা যাওয়া যায় না। তারপর আমার এই চাহিদাটা মাটি চাপা দিছি, আমি বলছি তুমি কেন যাইছো? আমি আমার স্পোর্টস ফ্যানাটিক, আপনারা যারা ক্লোজলি জানেন আমাকে, আমি ফুটবল, ক্রিকেট, টেবিল টেনিস, ব্যাডমিন্টন, এই চারটা, ফুটবল নিয়ে বেশি। তো আমি ইংল্যান্ডে অনেক খেলা দেখছি, যে আমি লিভারপুল ক্লাবের বাংলাদেশের যে অফিসিয়াল সমর্থক গোষ্ঠী আছে তাদের ওয়ান অফ দ্য মেইন মেম্বার। সো আমি এই যে লিভারপুলে খেলা দেখছি, ম্যানচেস্টার মাঠে খেলা দেখছি, ম্যান সিটি মাঠে খেলা দেখছি, অনেকগুলো খেলাই দেখছি। সো তুমি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ দেখছি কয়েকটা, কিন্তু আমার ফুটবল ওয়ার্ল্ড কাপটা দেখার ইচ্ছা ছিল। সো আপনাদের, সো আমার চাহিদাটা কি ছিল? আমেরিকায় যে ওয়ার্ল্ড কাপ দেখা, এই প্রয়োজনটি এখানে দেওয়া না, কারণ এটার সাথে আমাদের প্রোডাক্ট নেই। সো এই প্রয়োজনগুলো কি দেওয়া আছে? যেটা আমাদের প্রোডাক্টের সাথে রিলেটেড, রাইট? ওই জিনিসগুলো এখানে দেওয়া আছে, এবং এই জায়গায় ওই এটা টোটাল 4টা প্রয়োজনের কথা বলছে। যদি কারো 2 নম্বর ফার্স্টে থাকে, তাহলে 2 নম্বর প্রয়োজনটা তার টপ প্রায়োরিটি। তারপর ধরুন যে জায়গায় দিল 4 নম্বর, তাহলে 4 নম্বরটা তার সেকেন্ড টপ প্রায়োরিটি, ঠিক আছে? এটা করার পরে এইখানে আরেকটা ভালো জিনিস আছে, কি বলেন তো? রেফারেন্স। সেল সবচেয়ে ভালো হয় কোনগুলো জানেন তো? রেফারেন্স থেকে। রেফারেন্স আমরা পিএনএ শীটের মাধ্যমে পাই, প্লাস আমাদের এক্সিস্টিং কাস্টমারের কাছ থেকেও পাই। এক্সিস্টিং কাস্টমারের কাছ থেকে রেফারেন্স ছাড়া বের হবেন না, অথবা সার্ভিসটা সুন্দর করে দেন সো দ্যাট এক্সিস্টিং কাস্টমার আপনাকে নিজে থেকেই বলে। বুঝতে হবে কিন্তু কথাগুলো, সরি আমি কিন্তু বলছি, আমি কিন্তু পুরোটা বইয়ের ভাষায় যাব না। 2022 সালে একজনকে একটা পলিসি করে দিচ্ছি, ট্যাক্সের মাস তো এটা জুনের 30 তারিখ। 2022 সালে একজনকে একটা 18 বছরের M3B পলিসি করে দিয়েছিলাম। তখন ওই ভদ্রলোক এসএস ভাইস প্রেসিডেন্ট ছিল একটা ব্যাংকের, এখন সে ভাইস প্রেসিডেন্ট হয়েছে। আমি শুনছি ভাইস প্রেসিডেন্ট তার ইনকাম বাড়ছে না, ইনকাম বাড়ছে। সো ইনকাম বাড়লে তার অ্যালাউয়েবল ইনভেস্টমেন্টটাও বাড়ছে। যখন এটা শুনছেন, শোনার পর তার কাছে এখন গেছে যে স্যার আমি যে 2022 সাল থেকে যে পলিসিটা চালাচ্ছি সুন্দরভাবে, ওই সময় আপনি এসএস ভাইস প্রেসিডেন্ট ছিলেন, নাও ইউ আর এ বেবি, সো আপনার টোটাল ইনকামটা বাড়ছে,
এবং আপনারা কিন্তু তাহলে অ্যালাউবল ইনভেস্টমেন্টটা বাড়ছে। ভর্তিতে অংশগ্রহণ একটা নতুন পলিসি দিয়ে দিন। ওই লোক বললো যে ভাই আর কিছু লাগবে না, আপনি একটা করে দিয়েছেন তাতে যথেষ্ট, আপনি যান। ওয়াই ডিড সে দ্যাট? কারণ হচ্ছে 2022 সালে অনেক নেগেটিভ ছিল ওই কাছে, ইন্স্যুরেন্সটা বিশ্বাসী করতো না। তারপরে 2022 সালে আমি 5-6 বার যে 3 মাসে তারপর ওনাকে পজিটিভ করে পলিসিটা করাইছিলাম। করানোর পরে যে ভাগছি, করানোর পরে যে ভাগছি আর তার সাথে দেখা সাক্ষাৎ করি নাই। না পলিসি দেখ না, পলিসি চলতেছে। 9 মাস পরে উনি আমাকে ফোন দিছিল। 9 মাস পরে ফোন দিছিল, ওয়াই? কজ ওনার নমিনি চেঞ্জ করতে হবে। তা আমি চিন্তা করছি তো পলিসি করাই দিছে, তো বুঝি তো। ফোনও ধরি নাই, ফোন ব্যাকও করি নাই, তারপর তার সাথে দেখাও করি নাই। কিন্তু পলিসি করার আগে কিন্তু 5 বার গেছিল, 3 মাস। এখন যখন শুনছি যে সে ভিপি হইছে, তার তো ট্যাক্সের জন্য এই সময়টা তো ক্রস সেল আপ সেলের ভালো সময়। এখন গেছি, উনি কিন্তু আমার উপর হেভি গোসা হয়ে আছে। উনি আমার সার্ভিসে সিরিয়াসলি আনহ্যাপি। কারণ যখন আমার দরকার ছিল তখন 5 বার গেছিলাম, উনার একবার দরকার হইছে যাই নিয়ে আসিনি। কারণ আমার দাম চিন্তা করছি আমার কোনো তো ভিসা আলাদা কি ওই লোক আপনাকে রেফারেন্স দিবে। হ্যাঁ, ওই লোক রেফারেন্স দিবে। তাহলে হ্যাঁ ডিফিকাল্ট। ডোন্ট, আপনি মনে রাখেন এই সার্ভিস রিলেটেড ইন্ডাস্ট্রিতে একবার আনহ্যাপি হইলে, ধরেন একটা শার্ট কিনছিলাম, শার্টের এই জায়গাটা ছেঁড়া, বাসায় নিয়ে দেখলাম শার্টের এই জায়গাটা ছেঁড়া, এই লোককে আপনি চেঞ্জ করতে হবে। আচ্ছা নিয়ে আসেন স্যার, আপনি শার্টটা নিয়ে আসেন, আমি ড্যামারেজ দিয়ে দিব, আপনাকে প্রপার একটা সুন্দর শার্ট দিয়ে দিব, আমি 10% দামটা কমায়ও রাখবো, খুশি। কিন্তু সার্ভিস রিলেটেড ইন্ডাস্ট্রিতে যেখানে প্রোডাক্ট দেখা যায় না, যেখানে প্রোডাক্টটা আমি ভোগ করতে সময় লাগে অনেক দিন, ভোগ করা বোঝেন। কালকে শার্ট কিনছি, আজকেই পরে আসছে, আমার তর সহ্য হচ্ছিল না যে কখন আমি এই শার্টটা পরা ভাব মেরে অফিসে যাব। আপনার কাস্টমার কোথায়? কিন্তু আপনার কাস্টমার পলিসি কত কিছু কত বছরের জন্য? 18 বছরের জন্য। তাহলে ভোগ করবে কবে? 18 বছর পরে। তার আগে ভোগ করতে পারবে যদি সে মারা যায়, তাও সে পারবে না, কে পারবে? নবীন। এই জায়গায় কি সার্ভিসের দরকার আছে? সো এই সার্ভিসটা যদি ভালো থাকে, তাইলে উনি যে পলিসিটা কিনছে, ওনার পাশের কলিগ উনি বলতেছে যে আপনি অ্যাক্সিডেন্টের জন্য কি করছেন? সঞ্চয়পত্র কিনছি কিছু, আর ম্যাটারনিটি ইন্স্যুরেন্স কিনছি কিছু। ও তাই নাকি? ম্যাটারনিটি ইন্স্যুরেন্স কার জন্য? না আমার ছেলের জন্য। আমারও তো ছেলে আছে, তাহলে তো আমি এটাই করতে পারি। আচ্ছা আপনি কার কাছে কিনছেন? ভালো লোক তো। হ্যাঁ, দিস গাই ইজ ভেরি প্রম্পট, স্মার্ট, অনেস্ট। আচ্ছা ভাই একদিন যাই কিন্তু ওনাকে, ওই লোক আপনাকে নিজে থেকে ডাকবে। বুঝতে হবে কথাগুলো তো মেসেজ আছে, রাইট? ওই লোক আপনাকে কল দিবে যে ভাই একটা আসেন তো, আমার কলিগ পলিসি দিয়ে দিতেছে। এবং এটা অনেক হয় সার্ভিসের উপর, এই গুরুত্বটা দিতে হবে। কাস্টমারের প্রিমিয়াম জমা দেওয়ার ডিউ ডেট হচ্ছে জুন মাসের 30 তারিখে অথবা জুনের 20 তারিখে। এটাকে আপনারা দিতে পারেন। কাস্টমার প্রিমিয়াম ডিউ ডেট কবে? জুনের 20 তারিখে না? সো জুনের 20 তারিখে এই ভদ্রলোকের প্রিমিয়াম দেওয়ার ডিউ ডেট, গিভ হিম এ কল। অথবা দেখা গেল স্যার কেমন আছেন, পলিসিটা ঠিকঠাক মতো চলতেছে, ধন্যবাদ, আমরা সম্মানিত গ্রাহক, আমাদের এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম কি দেখা স্যার আপনি অনেক কাজ করতেন, আমি জানি আপনার মনে আছে, আপনার জুনের 20 তারিখে কিন্তু প্রিমিয়াম দেওয়ার ডিউ ডেট। আমি এটা কেন বলছি আপনার মনে আছে? ওটা কিন্তু ভুলে গেছে, আসলে ওটা কিন্তু মনে না।